নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ 24শে মে, রাত পোহালেই কাল 25শে মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আমরা জানি যে প্রায় 1.5 মাস ধরে দিল্লি চলো 2024 অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচন চলছে, একেবারে শেষের দিকে চলে এসছে। কারণ এর আগে 5টা পর্ব হয়ে গেছে, ষষ্ঠ পর্ব কালকে, এবং এরপর একেবারে অন্তিম পর্ব বা সপ্তম পর্যায়ে 1 তারিখ আর 4 তারিখ আমরা সবটাই জানতে পারবো যে শেষ অবধি কারা দিল্লিতে এবারে মসনদে বসবে। তাই নিয়ে আজকে সংকেত মিডিয়ার কলকাতা স্টুডিওতে আমরা আবার আলোচনায় বসেছি। আর এই আলোচনায় এমন একজনকে পেয়েছি যার সাথে আলোচনা করতে, কথা বলতে বেশ ভালো লাগে। কারণ তিনি একেবারে খোলামেলা, স্ট্রেট কাট, সব বলেই ছক্কা মারেন, জাজমেন্টে বল ছেড়ে দেন না চট করে। তার সাথে সরাসরি কথা বলবো, এবং এর আগে তার সাথে ভোট শুরু হওয়ার ঠিক আগে, যদি আবার স্মৃতি খুব ভুল না হয়, দোলের দিনে বছর তার সাথে একটা কিন্তু আলোচনা হয়েছিল ভোট কেমন হতে পারে, এবারে কোন দল কেমন করতে পারে অন্তত পশ্চিমবঙ্গে, তা নিয়ে একটা কিন্তু আলোচনা হয়েছিল। 5টা দফা হয়ে গেছে, তিনি 5 দফায় গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা চষে ফেলেছেন। বিভিন্ন প্রার্থীদের সাথে ঘুরে তিনি বোঝার চেষ্টা করেছেন পালস ঠিক কি রকম, এবং দীর্ঘদিন ধরে তিনি বঙ্গ রাজনীতিতে একটা চর্চিত মুখ বা চর্চিত নাম। আমরা পেয়ে গেছি আজকেও স্টুডিওতে বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে। আপনাকে স্টুডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার। যা টিভিতে এর মধ্যে শোরগোল ফেলে দিয়েছে, সেটা নিয়ে যদি কথা বলি প্রথমেই, সেটা হচ্ছে রেমাল। ঘূর্ণিঝড় আসতে চলেছে পশ্চিমবঙ্গের বুকেও, তার একটা নাকি আঁচ পড়বে, এরকম একটা কথা হচ্ছে। আপনার কি মনে হয় বাংলায় তাণ্ডব দেখাবে রেমাল? আমি তো আবহাওয়াবিদ নই, কিন্তু সতর্ক থাকতে হবে। এর আগে আয়লা, আমফান এগুলো খুবই ক্ষতি করেছে। তৃণমূলের আমলে গাছগাছালি তো সব কেটে ফেলেছে, সবই বিক্রি বাট্টা করে দিয়েছে, সুন্দরবন এলাকাকেও ফাঁকা করে ছেড়ে দিয়েছে। তার ফলে ক্ষতিটা ব্যাপক হচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে, মানুষেরও ক্ষতি হচ্ছে। আর তৃণমূল যত থাকবে এ ধরনের ক্ষতির পরিমাণটাও বাড়বে। কাজেই 10 টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এদের কারণে যেহেতু সব গাছ টাছ কেটে সাফ, একেবারে আপনি অবাক হবেন। আমি এই নির্বাচনে গাড়ি নিয়ে যাচ্ছি একটা জায়গায় বর্ধমান জেলাতে, লেভেল ক্রসিং এ আটকে গেছি। পার্টির কোনো কার্যকর্তা ছিল আমার সঙ্গে, সে বলছে, জানেন দাদা, এইখানে একটা ফ্লাইওভার হওয়ার কথা হয়েছিল, ওভারব্রিজ হওয়ার কথা হয়েছিল। বললাম, তো হলো না কেন? বললো, তৃণমূল আন্দোলন করে হতে দিল না, কারণ ব্যবসায়ীদের কিছু দখল করা জায়গা চলে যাবে। কিন্তু তৃণমূল আর একটা কাজ করলো, আন্দোলন করার আগে বললো ওভারব্রিজ হবে, তার জন্য সব ধারে যে গাছগুলো ছিল সেগুলোকে কেটে দিল, কেটে সেগুলো বিক্রি করে দিল। করে আবার আন্দোলন করে বললো যে না, ওভারব্রিজ করা যাবে না, কারণ এখানে ব্যবসায়ীদের জমি চলে যাবে, তাদের দখল করা জমি, তাদের নিজেদের জমি নয়। মানে গাছ গাছালি কাটাতেও তৃণমূল ওস্তাদ। এই যতবার ঝড় আসে তত বোঝা যায়, তার জন্য ক্ষতি বেশি হয়। আর ঝড়টার আসলে সুবিধা, দিল্লি টাকা পাঠাবে, টাকা পাঠাতে দিল্লির সরকার বাধ্য, যা পাঠাবে সবই প্রায় লুটপাট করে নেবে, নিজেদের ঘরে ভালোভাবে তৈরি হবে। কাজে আমি চাই যাতে মানুষ এই ঝড়ের হাত থেকে বাঁচুক, কারণ সরকারের উপর আর মানুষের আশা ভরসা নেই, ভগবানই ভরসা। ভগবান যখন ভরসা, তখন ঝড় থেকে বাঁচলেই ভালো। কিন্তু আমার চাওয়াতে, আপনার চাওয়াতে তো নির্ভর করে না, প্রকৃতি তার কাজ করবে। দেখেছেন তো দর্শকরা, ব্যাটসম্যান সায়ন্তন কি সাংঘাতিক। মানে দিয়েছিলাম একটা ইয়ারকার, তিনি শুরুও করলেন যে আমি আবহাওয়াবিদ নই, কিন্তু ইয়ারকারটা এগিয়ে গিয়ে ফুল টস করে নিয়ে একেবারে মাঠের বাইরে। এটাই বোধ হয় এই ইন্টারভিউ এর টিআরপি। আমি আসলে এই প্রশ্নটা নয়, এর পরের প্রশ্নটা করতে চেয়েছিলাম যে না, সত্যি সত্যি উনি তো আবহাওয়াবিদ নন, তাই ঘূর্ণিঝড়ের প্রভাব কি হবে উনি বলতে পারবেন না হয়তো। আমার প্রশ্নটা অন্য ছিল যে এই ভোটেও
কি বিজেপির ঘূর্ণিঝড় দেখা যাবে 4 জুন? আমরা জানি যে রবিবারে হয়তো রেমালের এফেক্ট পড়বে, কিন্তু 4 জুন পশ্চিমবঙ্গের 42টা আসনে কি ঘূর্ণিঝড় আসতে পারে? না, আমি তো রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি তো রাজনীতিবিদ, এটা তো আপনি বলবেন। কিন্তু ওই বলে না, সেফোলজিস্ট নই। টিভিতে বসে 2% ভোটের সুইং এ এত সিট বাড়বে, 3% ভোটের সুইং এ এত সিট বাড়বে। আমার প্রেডিকশন অনেক সময় ঠিক হয়েছে, অনেক সময় ভুলও হচ্ছে। আমি যে জায়গাগুলো গেছি, 42টা আসন যাইনি, অনেক প্রার্থীর সঙ্গে কথা হয়েছে। আজকের সকালেই আমাদের আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গার সঙ্গে কথা হয়েছিল। আমি বিধানসভার পাশ দিয়ে যাচ্ছিলাম, ও আমাকে দেখতে পেয়ে আমার সঙ্গে নিজের গাড়ি থেকে নেমে আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলল। তা যেখানে আমরা ভোট করাতে পেরেছি বা পারছি, সেখানে বিজেপি জিতবে। মানুষ তৃণমূলের উপরে খুব বীতশ্রদ্ধ, লোকে চোর ছেচর বলে গালিগালাজ করছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, একদম বাস্তব উদাহরণ। আমাদের একজন কার্যকর্তা, খুব পরিচিত নন, সে কোনো একটি জেলায় গেছে প্রার্থীর হয়ে ভোট করাতে বা বক্তৃতা করতে। সে স্টেশনে নেমে রিক্সা ধরেছে, রিক্সাওয়ালা জানেও না সে বিজেপি করে। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেছে যে ভোটে কি হবে, সে বলছে কোন ভোট? বলছে লোকসভা ভোট। বলে চোরগুলো জিতবে না। বলছে না বিজেপি জিতবে। রিক্সাওয়ালা উত্তর দিচ্ছে চোরগুলো জিতবে না। এবার কে চোর এখন সবাই বুঝে গেছে। এটা হচ্ছে জেনারেল মানুষের একটা কল্পনা। এবার ভোটটা করাতে কতটা পেরেছি আমরা, তার অ্যাসেসমেন্ট অ্যানালিসিস যেখানে যেখানে আমরা করতে পারছি বা যেখানে যেখানে আমরা করতে পেরেছি, আমরা সেখানে জিতবো। যেমন ধরুন আরামবাগ সিট ভোট করাতে আমরা পেরেছি, আমরা জিতবো। যেমন ধরুন বর্ধমান দুর্গাপুর সিট মোটামুটি ভোট করাতে পেরেছি, আমরা জিতবো বলে আশা করি। এরকম যে যে আসনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মেহনত করে পরিশ্রম করে ভোটটা করিয়ে নিতে পেরেছে, তৃণমূলের গুন্ডা বদমাসদের আটকাতে পেরেছে, সেখানে তৃণমূল জিতবে না, চোরেরা জিতবে না। সেখানে চোর বিরোধী শক্তি বিজেপি জিতবে বলে আমি বিশ্বাস করি। না, আপনার এই বক্তব্যর একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আমার মনে হলো। তৃণমূল জিতবে না এটা আপনি বলছেন, এবং এতে আপনি কতটা সন্তুষ্ট হচ্ছেন আমি জানি না। আমার প্রশ্নটা অন্য। সেই রিক্সাওয়ালা তো বললেন না, আপনি নিজেই বললেন, সেই রিক্সাওয়ালা বললেন না যে বিজেপি জিতবে। আপনি বললেন যে যেখানে যেখানে আমরা ভোট করাতে পেরেছি সেখানে সেখানে বিজেপি জিতবে। 5 বছর হয়ে গেছে, 18টা সিট আপনাদের হাতে ছিল, সংগঠন তৈরি হলো না কেন? 18টা সিটে তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সব জায়গায় সংগঠন নেই আপনাদের, কেন এই ব্যর্থতাটা কেন? এই দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। না দেখুন, যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে। আমার গত 2 বছর ধরে পার্টির কোনো নির্দিষ্ট দায়িত্ব, রেসপন্সিবিলিটি বা দায় নেই, কাজে এর উত্তর আমি দিব না, আমি জানি না। কিন্তু পশ্চিমবঙ্গে যদি আপনি বলেন 18 সালে 100% সংগঠন হয়েছিল না, হয়নি। আমরা দায়িত্বে ছিলাম, হয়নি, কিন্তু একটা সংগঠন তৈরি হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন করা কঠিন। কেন কঠিন? এর দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সারা ভারতবর্ষের কোথাও এরকম মাত্রাতিরিক্ত সন্ত্রাস হয় না। কালকে নন্দীগ্রামের ঘটনা আপনি জানেন, একজন 56 বছরের মহিলা, এক প্রকার প্রবীণা, আমাদের একজন কার্যকর্তার মা, তাকে খুন করে ফেলা হলো। এটা খুব ইউজুয়াল ব্যাপার পশ্চিমবঙ্গে। বিজেপি করার জন্য তোমাকে খুন হতে হবে, বিজেপি করার জন্য আপনাকে পুলিশের কেস খেতে হবে, বিজেপি করার জন্য আপনার বাড়িঘর ভেঙে দেওয়া হবে। এটা অন্য রাজ্যে হয় না। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা কি? পশ্চিমবঙ্গে যারা এখন কমিউনিস্ট পার্টি করেন, সিপিএম করেন বা তৃণমূল করেন, তারা ফার্স্ট জেনারেশন তৃণমূল নন, তারা প্র্যাকটিক্যালি থার্ড বা ফোর্থ জেনারেশন কংগ্রেস। আর যারা কমিউনিস্ট পার্টি করে তারা হলো থার্ড বা ফোর্থ জেনারেশন। কিন্তু যারা বিজেপি করে তাদের 90% ফার্স্ট জেনারেশন বিজেপি। আমাদের বাবারা বা তার আগের জেনারেশন কেউ জনসংঘের সাপোর্টার থাকতে পারে, কিন্তু 50-এর দশকের পরে মাটিতে নেমে হাজার হাজার যুবক জনসংঘ করছে বা বিজেপি করছে 50-এর দশকের আফটার শ্যামাপ্রসাদ মুখার্জি, বা 60-এর দশক বা 70-এর দশক বা 80-এর দশকের মাঝামাঝি অব্দি ছিল না। পার্টিটা এসছেই আমরা তৈরি করেছি 90-এর দশকের পরে। আর একটা জেনারেশন তৈরি হয়, একটা সংগঠন তৈরি হয় মোটামুটি 50 বছরের গল্পে। সেই 1885-1885 কংগ্রেস, 1905-এ গিয়ে কংগ্রেস তার পরিপূর্ণ রূপ পেয়েছিল। কাজে সময় লাগে। আমরা অনেক জায়গা থেকে 6% ভোট, 4% ভোট থেকে
2019-এর লোকসভা ভোটে 40% ভোটে পৌঁছেছি। লম্বা সফর, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমি বাকি রাজ্যের ক্ষেত্রে বলতে পারবো না, পশ্চিমবঙ্গে পলিটিক্স করা অনেক কঠিন, অনেক টাফ। এবার কতটা সংগঠন হয়েছে, 19 থেকে এগিয়েছে, পিছিয়েছে, 21-এর থেকে এগিয়েছে, পিছিয়েছে, তার উত্তর আমার জানা নেই। যারা দায়িত্বে আছেন তার উত্তর তারা দিতে পারবেন, নিশ্চয়ই তারা সময় অনুসারে দেবেন, বা যেখানে বলার সেখানে তারা। না, আপনি উদাহরণ হিসেবে দেখালেন কংগ্রেসের 1885 থেকে 1905 পরাধীন ভারতবর্ষের ক্ষেত্রে। এই স্বাধীন ভারতবর্ষে 2018 থেকে 2021 এই সময়কালে এই 3 বছরটাকে যদি আমি ধরি একটা ফেজ, এবং 2021-এর পর থেকে 2024-এর একটা ফেজ দেখি, কোথাও গ্রাফটা যেভাবে ওঠা উচিত ছিল সেটা বরং কিছুটা ডাউন ট্রেন্ড নিয়েছে। কেন এরকম হচ্ছে? না, এমন নয়। দেখুন, 1991 সাল থেকে যদি 2024 33 বছরের ইতিহাস দেখেন আমাদের, তাহলে আমি বলতে পারি যে আমরা এগিয়েছি। পলিটিক্সে উত্থান পতন আছে। 34 বছর কমিউনিস্ট পার্টি একটা রাজ্যকে শাসন করেছে। 77-এর পরে বা 71-এর পরে কংগ্রেস পার্টি কখনো আমাদের রাজ্যের ক্ষমতায় আসতে পারেন, কিন্তু বিজেপি একটা সম্পূর্ণ নতুন দল ছিল বাংলাতে, শ্যামাপ্রসাদ মুখার্জির এপিসোডকে বাদ দিলে। তারপরে 33 বছর আমরা অনেক এগিয়েছি। এবার অনেকে বলেন, আমাদের দিল্লির নেতারাও বলেন যে মমতা ব্যানার্জির নতুন দল। কেউ কেউ বলেন দিল্লির নেতা, মমতা ব্যানার্জির কোনো নতুন দল নয়। মমতা ব্যানার্জি কংগ্রেস পার্টিটাকে হাইজ্যাক করেছে। তৃণমূল কংগ্রেসটা বাস্তবিক অর্থে কংগ্রেসটাকে হাইজ্যাক করে তৈরি হয়েছে। বিজেপি তো ফান্ডামেন্টালি অনেকটাই নতুন পার্টি। এই দলে এমন অনেক ব্যক্তি আছে, বা বেশিরভাগ, মোর দ্যান 70%, 75%, যারা জীবনে কোনো রাজনৈতিক দল করেনি। না বামপন্থী রাজনীতি করেছে, না অতি বামপন্থী রাজনীতি করেছে, না কংগ্রেস করেছে। বর্তমান যুগে আপনি তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকে দেখবেন, কিছু কর্মীকে দেখবেন, তারা সেখান থেকে এসছে। আপনি 2011-এর পরে বেশ কিছু বামপন্থীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। 91-এর পরে কিছু অতি বামপন্থীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কিন্তু তাদের সংখ্যা তিনটে মিলিয়েও নট মোর দ্যান 25%। এখনো 75% এমন কার্যকর্তারা আছেন যারা মৌলিকভাবে বিজেপির বাইরে তারা জীবনে কোনো রাজনৈতিক দল করেননি, ভাবতেও পারেন না। কাজে এরা নতুন দল। অপেক্ষাকৃত একটা জাতির ক্ষেত্রে একটা রাজনৈতিক দলের 30 বছর 35 বছর কোনো সময় নয়। তাকে একটা ম্যাচিওর পিরিয়ড আসতে গেলে 30-35 বছর সময় লেগে যায়। পশ্চিমবঙ্গে অন্তত আমি বলতে পারি সেই সময়টা লেগেছে। মাঝে একটা দুটো ভুলভ্রান্তির কারণে আমাদের সিট একটু কমতে পারে, পার্সেন্টেজ একটু কমতে পারে, কিন্তু আমার অনুমান আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিজেপি একমাত্র বিরোধী রাজনৈতিক দল বাংলায়। আমরা বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ করতে পারবো। আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছিল মূলত কংগ্রেসকে, তারই কি প্রতিফলন 2021-এ, বা সেই কনসেপ্ট থেকে কি তৃণমূলের প্রচুর নেতা নেত্রী এমএলএ তাদেরকে হাইজ্যাক করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছে যাতে করে সরকারটা গঠন করা যায়? দেখুন, চিরকালই আমরাও বলেছি, এটা 21 কেন, এটা আপনি 2011-তেও বলতে পারেন, 2001-এও বলতে পারেন। পলিটিক্যাল পার্টিতে মানুষ মঙ্গল গ্রহ থেকে সে যোগদান করবে না। একটা রাজনৈতিক দলে হয় আপনাকে ব্যক্তি আনতে হবে যে কোনো দল করেনি, অথবা অন্য দল থেকে আনতে হবে। কাজে এটা স্বাভাবিক আছে। এটা একেও আমাদের চিন্তা ছিল যে অন্য দল থেকেই আনতে হবে। আমি আপনাকে নাম করে করে অনেক ব্যক্তির নাম বলতে পারি। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে কংগ্রেস দলে করেন, কংগ্রেসে ছিলেন। অবিভক্ত বাংলার আইনসভায় তিনি কংগ্রেস দলের প্রতিনিধি ছিলেন। কাজে এমন ভাবার কোনো কারণ নেই যে শুধু বিজেপি তারাই করবে যারা কোনো দল করেনি। আমাদের দল ভারী করতে গেলে অন্য দলের মানুষ, মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস থেকে এসে বিজেপি করেছেন বলে আপনি সেটাকে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে জাস্টিফাই করছেন? আমি শুধু শুভেন্দু অধিকারী বলছি, বললাম একটা, এরকম বহু মানুষ আছে যাদের নাম হয়তো আপনারা জানেন না, যারা অন্য, আমরা হয়তো জানি না, অন্য দল করেছেন, কিন্তু এখন আমাদের দলে গুরুত্বপূর্ণ কাজ করছেন, ভালো কাজ করছেন। আপনাকে আমি নাম করে বলছি, আপনার মনে আছে আপনি অনেকদিন সাংবাদিকতা করেন, মালদার সাংসদ ছিলেন দীনেশ জোয়ারদার, সিপিএম এর সাংসদ ছিলেন, সিপিএম এর অনেক বড় নেতা ছিলেন, তারপরে ভারতীয় জনতা পার্টির নেতা হয়েছিলেন সেই যুগে। আজকের দিনে দীনেশ জোয়ারদার নেই, কিন্তু 90-এর দশকে দীনেশ জোয়ারদার বাংলার রাজনীতিতে একটা বড় নাম। সেই দীনেশ জোয়ারদার তো আমাদের দলে সে যুগে এসেছিলেন। অবশ্যই। কাজেই শুভেন্দু অধিকারী 2001 বা 2021 বা 2017 মুকুল রায়
কিংবা অর্জুন সিং 2019, কিন্তু দীনেশ জোয়ারদার তো 1993-94, তখন তো পার্টি তাকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছিল। এই রকম ব্যক্তি আগেও এসছেন। নত পার্টির একটা রাজনৈতিক দলে সমস্ত রকমের ব্যক্তি থাকে, কিন্তু আমি সবসময় বলছি 75% এমন ব্যক্তি বিজেপিতে আছেন বা তারও বেশি, যারা মৌলিকভাবে বিজেপি, অন্য কোনো দল করেন। দলের কি অবস্থা বা কি হবে না হবে সেগুলো নিয়ে আলোচনা করার অনেক সময় পাবো। ভোটের অবস্থাটা নিয়ে আর একটু কিছু বলুন। আপনি 42টা আসনের মধ্যে 25টায় ভোট হয়ে গেছে অলরেডি, 17টা এখনো বাকি, কালকে 8খানা এবং একটা। দেখুন, আমি প্রেডিকশন করতে পারি না, কারণ আমি ওই হাওড়া ব্রিজের উপরে পাখি নিয়ে বসা ব্যক্তি নই। আমি হাওড়া ব্রিজে পাখি নিয়ে বসা ব্যক্তিদের বিশ্বাসও করি না। অনেকদিন রাজনীতি করছি, বহু রাজনীতিবিদের বহু আংটি টাংটি প্রভৃতি থাকে, আমাকে অনেক অনেক আংটি পড়াতে চেয়েছেন, আজ অব্দি আমি পড়িনি। হাতে আংটি পড়িনি আজ অব্দি আমি পড়িনি। কাজে কি হবে বলা সম্ভব নয়, কিন্তু আমি আপনাকে বাস্তবিক অর্থে বলছি, এই যে 25টা আসনে ভোট হয়েছে, 2-4টে আসন বাদ দিলে বিজেপির 17টা 18টা আসনে অন্তত জেতা উচিত। মুসলিম বহুল যে আসনগুলো আছে 2-4টে, আমি নাম করে বলতে চাই না, স্বাভাবিক, কারণ এখনো ভোট চলছে, কারণ মুসলমান সমাজের কাছে আমরা পৌঁছতে পারিনি। সেই মুসলিম বহুল আসনগুলো বাদ দিলে 17-18টা আসন থাকে আউট অফ 25। 17টা 18টা আসনে বা 20টা, তার মধ্যে একটা দুটো আমি বাদ দিলাম, 17টা 18টা আসনে বিজেপির জেতা উচিত। কারণ মানুষ তৃণমূলের উপরে প্রচন্ড ভাবে ক্ষিপ্ত, ভয়ঙ্কর ভাবে ক্ষিপ্ত। না, আপনি এটা বলছেন, আমি একটা অন্য ডিফার করবো একটুখানি। আপনি বলছেন একদম সরাসরি যে মুসলিমরা যেখানে নেই সেখানটা আমরা জেতা উচিত। এটা কিসের বেসিসে? শুধু হিন্দু ভোটের বেসিসে? কোথাও আপনি সংগঠনটা নিয়ে তো আপনাকে আলোচনা করতে হবে, যে আমার সংগঠন কি অবস্থায় ছিল, জেতার অবস্থায় কি ছিল। এইটা যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি বলবেন? অনেক সময় কি হয়, অনেক সময় যেটা হয়, যখন 50-50 গেম থাকে তখন সংগঠন কাজ করে। এখন 50-50 গেম নেই, 100টা লোকের মধ্যে 90টা লোক মমতা ব্যানার্জি সরকারের বিদায় চায়। ঠিক। এই 90টা লোক যাকে পারে তাকে আঁকড়ে ধরে ভোট দেয়। খুব ভালো। তার জন্য বিজেপি কেন? সংগঠন তো বামফ্রন্টেরও আছে। বামফ্রন্ট নেই, সত্যি কথা বলতে। মানুষ 34 বছরে যে শাসন করেছে বামফ্রন্ট, দেখুন আপনি এটা ভাবুন তো। আমি বক্তৃতায় বলি, এমন অনেক বক্তৃতা দেখতে পাবেন যে সিপিএম এর এখানে আছে, এ ধরনের বক্তৃতা তো আছে, তো সাউন্ড নেই। যে ধরনের সিপিএম বক্তৃতা করছে, মোদি হটাও দেশ বাঁচাও, আর যে বক্তৃতা করছে তার ছেলেটা চাকরি করতে গুজরাটে যাচ্ছে। আমি ধনেখালিতে, জায়গার নাম করে বলছি আপনাকে, ধনেখালিতে ভাষণ দিচ্ছি যে তৃণমূলের নেতা এখানে মিছিল করছে আর বলছে বিজেপি হটাও দেশ বাঁচাও, মিছিল করছে, তার যে নেতৃত্ব দিচ্ছে তার ছেলে রোজ খাটতে কোথায় গেছে? ইন্দোরে গেছে, বিজেপি শাসিত রাজ্য গোয়ায় গেছে। আর পাশ থেকে একজন মানুষ বলছে যে বিজেপি করে না, বলে সে পয়সাটা পাঠালে তৃণমূলের দ্বারা তো ঘর চলবে না। এরপরে মানুষ কেন সিপিএম কে ভোট দেবে? আজকে একদিকে টেসলা, পৃথিবীর সব থেকে বড় ইলেকট্রিক গাড়ি তৈরির কোম্পানি, সে ভারতে আসছে কারখানা তৈরি করতে। কোথায় আসছে? ব্যাঙ্গালোরে আসছে, চেন্নাইতে আসছে, সুরাটে আসছে, পুনেতে আসছে। আর আমরা এখানে চপ মুড়ি শিল্পের কারখানার কথা বলছি। ভারত পৃথিবীর সব থেকে বড় ইলেকট্রনিক্স যারা তৈরি করে, স্যামসাং, তারা চীনের কারখানাটা তুলে নিয়ে আসতো নয়ডাতে, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের নয়ডায়। আর আমরা এখানে মুখে খালি বলে যাচ্ছি যে এত ওবিসি কে চাকরি করে দিয়েছি, এত লোককে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি। মানুষ শুনবে কথা, কতদিন শুনবে? কাজে সিপিএম বলুক, সিপিএম একটা কিছু করতে পারেনি 34 বছরে। আপনি একটা উদাহরণ দিন, সিপিএম একটা কারখানা তৈরি করেছে যাতে 10,000 লোক চাকরি করে 34 বছরে। কোনো উদাহরণ দিন। আমরা যখন ছোট ছিলাম, যখন ছাত্র রাজনীতি করছি, তখন খুব বক্রেশ্বর চলত। এখন বক্রেশ্বরের মতো একটা ছোট প্লান্ট, তার আর যে কোনো গুরুত্ব আছে? হলদিয়া পেট্রোকেমিক্যালস চলতো, সেই হলদিয়া পেট্রোকেমিক্যালস কোনো লোক চাকরি করে। সিপিএম যাওয়ার আগে বললো আইটি হাব করলাম সল্টলেকে আর নিউ টাউনে। গুরগাঁও আর হায়দ্রাবাদে ওর থেকে কয়েকশো গুণ বড় বড় আইটি হাব আছে। কাজেই মানুষ এগুলো বুঝে গেছে। সিপিএম কে মানুষ তৃণমূলের বিকল্প আর ভাবে না। তৃণমূলের দুর্নীতি একটা তো নন পারফরমেন্স, সেটা তো সিপিএম এরও নন পারফরমেন্স। তৃণমূলের সঙ্গে হচ্ছে দুর্নীতি, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে ওদের দুর্নীতির খবরটা আসছে। এই দুটো মিলিয়ে সিপিএমও আউট, বিজেপি ছাড়া মানুষের কাছে আজকের দিনে কোনো বিকল্প নেই।
এবার 20 বছর পরে আপনি বলতেই পারেন যে বিজেপি পরিবর্তন অন্য কোনো দল আসতে পারে, সেটা তখন কাজ। আজকের দিনে মানুষ যেখানে ভোট দিতে পারবে, চোখ বুঝে তারা বিজেপিকে ভোট দেবে, অন্য কাউকে ভোট দেবে। আপনি এটা বলছেন, আপনি যে পরিসংখ্যান আমাকে দেখালেন একেবারে শহুরে পরিসংখ্যান, কিন্তু শহরের শিক্ষিত মানুষরা খুব ভালো এটা বুঝবে, স্যামসাং বলুন টেসলা বলুন, কিন্তু একেবারে প্রান্তিক গ্রামের যেসব চাষি ভাইরা রয়েছেন, চাষি বোনেরা রয়েছেন, মায়েরা রয়েছেন, তারা টেসলা নামই শোনেনি। তারা কি জানে? তারা জানে যে মাসের একটা পার্টিকুলার ডেতে 1000 টাকা বা 1200 টাকা পাবো লক্ষ্মীর ভান্ডারে। ঠিক ভোটের আগে আগে এপ্রিল মাসে তৃণমূল যে ট্রাম্প কার্ডটা খেলে দিল, কোথাও তার এফেক্ট ইভিএম বক্সে একটুও পড়বে না বলে আপনি মনে করেন না? দেখুন, কতটা পড়বে না আমি জানি না, আমি আমার অভিজ্ঞতা বলতে পারি। মানুষের বক্তব্য হচ্ছে 1000-1200 টাকায় বেশি দিন বেঁচে থাকা যায় না, আমরা উন্নততর জীবন চাই। এটা কি আপনার নেতারা একেবারে গ্রামে গ্রামে গিয়ে একেবারে গ্রামের প্রান্তিক মা বোনদেরকে বোঝাতে পেরেছেন? তার উপরেই আমি আমার ফিডব্যাক দিচ্ছি গ্রামে। আমি যখন গ্রামে গেছি, মানুষের সঙ্গে যখন কথা বলেছি এই নির্বাচনে, কারণ তৃণমূলের মিটিং এ 1000-1200 টাকার বাইরে কোনো গল্প নেই। তাদের বক্তব্য হচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে 1200 টাকা বন্ধ করে দেবে, 1000 টাকা বন্ধ করে দেবে, আমরা তোমাদের 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো। এবার আমরা তো বলছি 3000 টাকা সত্যিকারের করুন। আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় মায়েদের মহিলাদের 3000 টাকা দেয়, কিন্তু 1000 টাকা 1200 টাকার যে গল্প, এই গল্প কিন্তু বাংলার মায়েরা বোনেরা দিদিরা নিতে চাইছে না। তারা উন্নততর জীবনযাত্রা চাইছে। আজকে 1000 টাকায় 1200 টাকায় কি হয়? প্রথম প্রশ্ন হচ্ছে 1000 টাকা 1200 টাকায় কি হয়? আপনি গ্রামে গঞ্জে কাউন্টার যুক্তি হবে, শহরের থেকে গ্রামে খরচা কম, যতই খরচা কম হোক, একটু উন্নততর জীবনযাত্রার জন্য আজকাল 1000 টাকা 1200 টাকায় মানুষের কিছু হয় না। মানুষ চাইছে কাজ, যে আমি একটা কাজ করব, সম্মানের সঙ্গে বাঁচবো, যেটা পশ্চিমবঙ্গ সরকার দিতে পারেনি। আর সেই সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি। এই যে শিক্ষক চুরি থেকে শুরু করে, তৃণমূল এই চুরিটাকে সবার সামনে এক্সপোজ করেছে তৃণমূলের আমলে। মানে তৃণমূলের নেতা মানে অবধারিত চোর। সে লোকটা খেতে পেত না 2011-এর আগে। আপনি যে কোনো গ্রামের মানুষকে জিজ্ঞাসা করুন, দেখবেন তৃণমূল নেতার নাম শুনলেই তার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়। তার কারণ কি, 2011-এর আগে আপনি যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই আছেন, কিন্তু যে তৃণমূলের নেতাটা আপনার কাছে গিয়ে চা চেয়ে খেত, সে এখন তো ব্ল্যাক কফির নিচে কথা বলে না। এই পরিবর্তনটা মানুষ মেনে নিতে পারছে না। সে কিছুই করেনি জীবনে। এই যে খোলাখুলি চুরি, এই চুরিটা খুব মানুষের চোখে লেগেছে এবং এটা তৃণমূলকে ডোবাবে, নিঃসন্দেহে ডোবাবে। না মানে এটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান ছিল, বদলামায় বদল চাই, মানে গরিব তৃণমূল কর্মীরা বড়লোক হয়ে যাবে, সেই বদলটাই বোধহয় এখন প্রতিফলন হচ্ছে। আপনার কথা একদম ঠিক হতে পারে, যে ওটাই উনি চেয়েছিলেন, হয়তো আমরা বুঝিনি, আমরা বুঝিনি, আমরা অন্য কিছু ভেবেছি। যে কোনো গ্রামে গঞ্জে চলে যান, তৃণমূল নেতার একজন নাম নিন সাধারণ মানুষের কাছে, সে হয়তো তৃণমূলেরই সমর্থক, কিন্তু তৃণমূল করে না, অ্যাক্টিভলি নেতা নয়। তার দেখবেন বডি ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন হয়ে যাবে, মুখের অঙ্গভঙ্গি, মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। 2011 আগে খেতে পেত না, এখন সে মোটামুটি ভাবে 10-12 বছরে একটা এলাহি ব্যাপার সেবার করে বলেছে। কোন পঞ্চায়েত প্রধানটা চোর নয় বলুন তো তৃণমূলের? কোন কাউন্সিলরটা চোর নয় তৃণমূলের? তৃণমূল করি অথচ চোর নই, এটা হবে না, এ হবে না। আজ থেকে 100 বছর পরে বাংলা ডিকশনারি চলন্তিকা যখন লেখা হবে তৃণমূলের ইতিহাস, তখন বলবে একটা চোরেদের সমষ্টি দলের নাম তৃণমূল কংগ্রেস। না, দেখুন রাজনীতিতে টাকা তুলবে না এরকম কোন দল কি সত্যি থাকা সম্ভব? সিপিএম কি টাকা তোলেনি? শুনুন, সিপিএম করেছে না করেছে সে তো সিপিএম এর আমলে তার শাস্তি সিপিএম পেয়েছে, কিন্তু আপনি ভাবতে পারেন একটা দল না কোথায় পেয়েছে? 34 বছরের পর সরে গেছে এটা বলছেন তো? তৃণমূল এখন সিপিএম যখন এখন মঞ্চে বক্তৃতা দেয়, তখন তো তারা মনে করে যে একেবারে ডিটারজেন্ট বা সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে তারা নেমে পড়েছে, তারা কোনোদিন কোনো অন্যায় করেনি। তারা যখন মিছিল করে তখন সেটা তারা বলতে পারে, সেটা অন্য কথা। সিপিএম এর সময় আর তৃণমূলের সময় বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে, আপনি ডাবের জল খেয়েছেন স্ট্র দিয়ে, আমি ডাবের জলটা হা করে খেতে গিয়ে সারা গায়ে মুখে মেখে ফেলেছি। আপনি সিপিএম এর মতো ডাবের জলটা স্ট্র দিয়ে খেয়েছে, কেউ ধরতে পারেনি। আর তৃণমূল করেছে কি, ডাবের জলটা হা করে খেতে গেছে, স্ট্রটা সরিয়ে রেখে একবারে সব খেতে গেছে, মাখামাখি হয়ে করে কেলোর কীর্তি যাকে বাংলায় বলে, সোজা ভাষা একটা কেলেঙ্কারি ঘটিয়েছে একেবারে। লোকজন হায় হায় করে উঠেছে। এটা হচ্ছে বাস্তবিক বড় ডিফারেন্স। আর একটা বড় ডিফারেন্স হচ্ছে,
সেটা হচ্ছে সিপিএম এর আমলে কেন্দ্র সরকারের টাকার যোগান কমছে, তৃণমূলের আমলে কেন্দ্র সরকার ঢেলে টাকা দিয়েছে সব রাজ্য সরকারকে, জিএসটির কারণে টাকার পরিমাণটাও বেড়েছে, আর যেমন বেড়েছে তেমন লুট। সিপিএম এর সময়ও চিটফান্ড হয়েছে, আপনার যদি মনে থাকে সেই সঞ্চয়িনী আরো সব ছিল, তৃণমূলের সময় সেটাকেই একটা তৃণমূলের একটা বৃহৎ আকার দিয়েছে। আর একটা কারণ আছে, সেটা আপনি বললেন না আর কি, সেটা হচ্ছে যে তৃণমূলের আমলে বিজেপি সরকার যেভাবে ইডিসিবিআই পাঠিয়েছে, রাজীব গান্ধী সরকারই হোক বা যে সরকারই হোক, তারা কিন্তু কোথাও সিপিএম এর বিরুদ্ধে, মনমোহন সিং এর সাথে তো কোয়ালিশনই ছিল। আমি আপনাকে কোট করছি, বইয়ের কোট করছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন টিভি রাজেশ্বর, রাজীব গান্ধীর সময় আইবি ডাইরেক্টর ছিলেন পশ্চিমবঙ্গ জ্যোতিবাবুর সময় টিভি রাজেশ্বর। ওনাকে আইবি রিপোর্ট করে যে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে আত্মসহায়ক আছে জয়কৃষ্ণ ঘোষ, সে ব্যক্তি পুলিশের পোস্টিং করায় পুলিশের থেকে পয়সা নিয়ে, একদম ওনার বইতে লিখেছেন উনি। রাজ্যপাল তৎকালীন মুখ্যমন্ত্রীর কানে কথাটা তোলেন যে আমার কাছে আইবি এরকম রিপোর্ট করেছে যে আপনার সঙ্গে যে লোকটা ঘুরে বেড়ায় সে পুলিশের পোস্টিং এর জন্য পুলিশের থেকে পয়সা নেয়। জ্যোতিবাবু তাকে বললেন ঠিক আছে আমি দেখছি, বলে তৎকালীন হোম সেক্রেটারি মনীশ গুপ্ত, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা, মনীশ গুপ্তকে রাজ্যপালের কাছে পাঠালেন। রাজ্যপাল মনীশ গুপ্তকে ডিটেলস ইনফরমেশন দিলেন যে আপনি এটা নিয়ে তদন্ত করুন। সেই তদন্ত রিপোর্ট আজও বেরোয়নি। সেই তদন্ত রিপোর্ট আজও রাজ্যপাল টিভি রাজেশ্বর নিজের যে আত্মজীবনী লিখেছেন সেই বইতে তিনি স্পষ্ট করে ওখানে লিখেছেন পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি সে যুগে। এবার রাজ্যপাল সে কেন্দ্রকেও জানিয়েছেন, কিন্তু কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি, কারণ ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং চিরকাল এদের সঙ্গে রাজীব গান্ধী বলুন, নরসিংহ রাও সরকার বলুন ছিল। নরসিংহ রাওকে তেনারা সমর্থনই করতেন, রাজীব গান্ধীর সময় একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং ছিল, তার জন্য বেঁচে গেছে, এখন হলে বাঁচত না। এটা একটা বোধহয় সিপিএম এর ক্ষেত্রে বড় প্লাস পয়েন্ট ছিল, অবশ্যই প্লাস পয়েন্ট ছিল। এবার বিষয়টা আইবি রিপোর্ট রাজ্যপাল এত অব্দি ছিল, এখন তৃণমূলের সময় আইবি রিপোর্ট রাজ্যপাল নেই, এখন মোটামুটি খোলাখুলি। মানে সিপিএম এর একটা আমি ভালো বলুন খারাপ বলুন বলবো, ওই ড্রামের স্ট্রয়ের যদি উদাহরণ দিলাম, 2.5 ভরি সোনার হার পরে আমি সিপিএম এর কাউন্সিলরদের খুব একটা ঘুরে বেড়াতে দেখিনি। তৃণমূলের কাউন্সিলর 2.5 ভরি সোনার হার পরে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের কাউন্সিলর একেও বিশ্বাস করবে না। কিন্তু শেষমেশ আমি যদি ঘুরে ফিরে অন্য জায়গায় আসি, তা দিয়ে কি বিজেপির সুবিধে পশ্চিমবঙ্গে সত্যিই হচ্ছে? দেখুন, মানুষের কাছে বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই, সেটাকে আপনারা বোঝাতে পারছেন? আমার ঘুরে মনে হয়েছে, আমার ঘুরে আপনি নিজেই বললেন প্রতিষ্ঠায় আপনি এখনো সব কটাই ঘোরেননি। আমি যেটুকু জায়গা ঘুরেছি, এবার কি আছে দেখুন, আপনি একটা সময় সাধারণ সম্পাদক ছিলেন দলের, আপনার সব জায়গায় ঘোরা উচিত ছিল, আপনাকে তো সবার আমি 19, 20, 21 বলছি না, আমি বর্তমান লোকসভাটার কথা। আমি সেটাই তো বলছি, 24-এর লোকসভাতে আপনার এতটা অভিজ্ঞতা, আপনাকে তো সমস্ত এখন এই কদিন আপনি কি করে বলেন, আমাকে বলা হলো বর্ধমান দুর্গাপুরে পড়ে থাকতো, ওখানে সিটটাকে কাজ করতে, আমি ওখানে প্রায় 20 দিন সময় দিয়েছি। সেটা হবে, প্রার্থী যিনি হয়েছিলেন তার সাথে। তারপরে হুগলি লোকসভাতেও আমাকে বলা হলো ওখানকার প্রার্থী বললেন, ওখানেও সময় দিয়েছি। কাজেই একটা কি হয়, আমাদের পার্টিতে তো যেখানেই বলুন, এটা 20 বছর আগেও ছিল, একজন কার্যকর্তা সে যদি 10টা জায়গায় ঘুরে বেড়ায় তাহলে কোথায় কিছু কাজ করতে পারে না। একটা সিটে আপনি কনসেন্ট্রেট করে, বাংলা অনেক বড়, তার মধ্যে লোকসভাগুলো অনেক বড়, এক একটা সিটে কনসেন্ট্রেট করে সেখানে যদি আমরা সময় দিই, সেখানে যদি টাইম ডিভোট করি, তাহলে কাজ অনেক হয়। কিন্তু আজ কারণ জার্নি করতেই তো অনেক সময় লেগে যায়, আপনি বালুরঘাট থেকে মালদা যাবেন তাহলে আপনার 2.5 ঘন্টা এখনকার দিনে লেগে যায়, 2.5 ঘন্টায় আপনি অনেক কাজ করে নিতে পারবেন। কাজেই জার্নির টাইম কমাতে হবে, এই কাজগুলো বাড়াতে হবে। আমরা সেই স্ট্র্যাটেজিতে চিরকাল বিশ্বাস করি, এখনো তাই বিশ্বাস করছি। এবারের ভোটে লোকসভা আপনাদের যিনি রাজ্য সভাপতি আছেন, লোকসভায় বালুরঘাট থেকে দাঁড়িয়েছেন, কি মনে হয় তিনি জিততে পারবেন? আমি যাইনি বালুরঘাটে, যেহেতু আমি এর মধ্যে যাইনি, ভোটের মধ্যে যাইনি। ভোটের শুরুতে একদম গেছিলাম, তখন আমার সঙ্গে কথা হয়েছিল, আমি একটা ছোট কার্যক্রমে অংশ নিয়েছিলাম, তখনও সেরকম প্রচার শুরু হয়নি। কিন্তু পরবর্তী সময় আমি যাইনি, যেহেতু যাই নাই বলতে পারবো না। যেখানে গেছি সেখানে আপনি আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা বলতে পারি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার, তার ভাই দাঁড়িয়েছেন সৌমেন্দু অধিকারী কাঁথিতে, কি মনে হয় জিতবে? আমি কাঁথি গেছি, কাঁথি জিতবে। আমি যে আসনে গেছি আমি আপনাকে বলছি সেগুলো মোটামুটি সবই প্রায় জেতার মতো আছে, কিছু জায়গায় লড়াই আছে, কিন্তু কাঁথি আমরা। আপনি কোথায় কোথায় গেছেন? কাঁথি গেছি, হুগলি গেছি, বর্ধমান দুর্গাপুর গেছি, বারাসাতে আমার নিজের বাড়ি, সল্টলেকে নিজের বাড়ি, দমদম। হুগলি কি মনে হয়েছে?
ধনেখালি নিয়ে আমার একটু সন্দেহ আছে ভোটটা কেমন করাতে পেরেছি। যদি ধনেখালির ভোট আমরা ঠিকঠাক করাতে পারি, আমি পুরো রিপোর্ট পাইনি সত্যি কথা বলতে গেলে, কার্যকর্তাদের থেকে কিছু রিপোর্ট পেয়েছি, তাহলে হুগলি লোকসভা বিজেপি জিতবে। বাকি জায়গায় ভোট ভালো হয়েছে, আমরা ভালোভাবে করতে পারি। 5 বছর আপনার এমপি ছিলেন ওখানে, তারপরেও কেন মনে হচ্ছে সংগঠনে ওখানে দুর্বল? ধনেখালিতে কেন মনে সংঘ হচ্ছে? শুধু ধনেখালি না, আরো বেশ কিছু জায়গায় তৃণমূলের মাত্রাতিরিক্ত সন্ত্রাস হচ্ছে 21-এর পরে। মানে 2-3 মাস এখনো বহু ধনেখালির কার্যকর্তা আছে যারা ঘরে ঢুকতে পারে। 21-এর পরে এটা হচ্ছে 24, 3 বছরে তারা এখনো বিজেপির পার্টি অফিসে দিন কাটায়, ওখানে যেতে ভয় পাচ্ছে, তাদের পরিবার ভয় পায়। থানার ওসি নন্দীগ্রামের ঘটনা দেখলেন, গতকালের যে ঘটনা, পরশু দিনের নন্দীগ্রামের ওসির যে আচরণ, সব জায়গায় ধনেখালির ওসির সঙ্গে বা নির্বাচনের দিনও আমার খুব তর্কাতর্কি হয়েছে। ভাতারের ওসি বর্ধমানের, আমার একটি সভা 8টা থেকে 8টা 2 হয়েছে, সে বন্ধ করে দিতে চেয়েছিল। তৃণমূলের ক্ষেত্রে তো সেই সুযোগ পায় না, সাহস পায় না। তার কারণ কি, এদের সঙ্গে তৃণমূলের নেতাদের একটা পয়সার সম্পর্ক। পাথর বালি যেখানে দেখবেন, যেসব এলাকায় এই ধরনের পয়সার কালেকশন বেশি, সেখানে পুলিশ বেশি বায়াস। তার জন্য এই প্রশাসন যেহেতু নিউট্রাল নয়, আমাদের সমস্যা হয়। সংগঠন কি করবে? প্রশাসনের কাছে তো পুলিশ সে বড় গুন্ডা কই নেই হতো, হিন্দিতে একটা প্রবাদ আছে, বাস্তবিক করতে তাই। না, সেই একই অভিযোগ তো বিজেপিকে নিয়েও আছে। বিজেপি ইডিসিবি কাজে লাগাচ্ছে আর তৃণমূল রাজ্য পুলিশকে কাজে লাগাচ্ছে। ইডিসিপিআর বিরুদ্ধে তো কোর্টে যেতে পারে, কোর্ট তো বলবে স্পেসিফিক, বাস পুলিশ কি করছে তার তখন আপনি কোর্টে যেতে পারেন, ইনস্ট্যান্ট হচ্ছে। পুলিশের যে কোনো ঘটনা, আমাকে 8টা 2 বেজেছে, সে আমাকে সভা করতে দেবে না, আমি তার প্রতিবাদে তো আর 8টা 2 কোর্টে গিয়ে নক করে বলবো না আমাকে সভা করতে দিতে হবে। এবার ইডিসিপিআই কারোর বিরুদ্ধে রেড করছে, কাউকে গ্রেপ্তার করছে, কোনো ব্যবস্থা দিচ্ছে, আপনি কোর্টে যেতে পারেন। কোর্টে গিয়ে এখনো পর্যন্ত কতবার কোর্টে গেছে বালু মল্লিক আর পার্থ চ্যাটার্জি, অনুব্রত মন্ডল, ভারতবর্ষের সমস্ত কোর্ট খোঁজাখুঁজি করেছে, সমস্ত জাজের কাছে দৌড়েছে, ভারতবর্ষের সব থেকে বড় বড় লয়ারদের নিয়ে গেছে, একটারও তাদের মতো জাজমেন্ট হয়নি, কারণ তারা চুরি করেছে। আমি তো বলছি, আমার সঙ্গে এবার ঘটেছে। ভোট 14 তারিখ বর্ধমানে, 11 তারিখ আমাকে আমার থানার ওসি ফোন করে বলছে আপনার নামে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে কাতি থানা থেকে, আপনি কাতিতে গিয়ে 16 তারিখ সারেন্ডার করুন। আমি গেছি 15 তারিখ কাতিতে গিয়ে সভা করেছি, 16 তারিখ সারেন্ডার করে জামিন নিয়ে এসেছি। কি অভিযোগ ছিল? কি কবে আমি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছি, তবে নাকি বিশাল গন্ডগোল হয়েছে, কবে কবে করেছে ওরাই জানে। এতদিনে ভোটের মধ্যে ওয়ারেন্টটা বার করতে হলো আমাকে ডিস্টার্ব করার জন্য। ভোটের মধ্যে ওয়ারেন্টটা, ভাবতে পারেন 3 তারিখ আমার একটা ওয়ারেন্ট ইস্যু, আমার একটা সমন ইস্যু করেছে, 4 তারিখ কাউন্টিং। আচ্ছা, কিছুই করার ক্ষমতা নেই, আমি বলছি তো কিচ্ছু করার ক্ষমতা নেই, কারণ আমরা কোনো অপরাধ করিনি। ডিস্টার্ব তার বাইরে কোনো কিছু করতে পারবে না। না সেটা আমি দেখলাম রাত 3:30টার সময় হিরনের সেক্রেটারিকে অ্যারেস্ট করবার জন্য রাত 3:30টার সময় যেতে হয়েছে আইসিকে। আমি ঘাটালে সবকটাই বলছি, এটা আপনারা দেখেছেন, এটা তো আমি বলিনি কাউকে, আপনাকে বলছি। আর তুমি 16 তারিখটা ভোটটা হয়ে গেলে করতে পারতে। 18 সালের নাকি কবে আমি উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছি খাজুরিতে, তা নিয়ে নাকি এত মারামারি হয়েছিল, তাদের কি হয়েছে না হয়েছে, তার একটা ওয়ারেন্ট এখন আপনি বার করবেন, তাই এগুলো হাস্যকর নয়। না, এগুলো তো বোধহয়, এগুলো সাধারণ মানুষের কাছে তো বোধহয় বিরূপ প্রতিক্রিয়া হওয়ার কথা। করার কথা, কিন্তু ডিস্টার্ব করো, কিন্তু আমাদের তো কোনো ডিটেইন করতে পারে না, কারণ আমরা কোনো অপরাধ করি। আর দুটো মন্ত্রী, একটা অত বড় নেতা, কবে থেকে সেই যে জেলে ঢুকেছে আর বেরোনোর নামই করছে না, তার কারণ অপরাধ করেছে, চুরি করেছে। কিন্তু তাতে কি এবার আপনাদের আক্রোশ থেকে বাড়বে? আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, বিজেপির না বাড়ার কোনো কারণ নেই। ভোট আপনাকে করাতে হবে, আমরা যদি ভোট করাতে পারি, যেখানে যেখানে করাতে পেরেছি আমরা জিতবো। যদি আমাদের কার্যকর্তারা যে কোনো কারণে হোক, ভোট করাতে না পারলে তার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে, অন্য কেউ আমি নেবে বলছি না। তো, যারা যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদেরকে যেমন কৃতিত্ব, আবার যা জিততে বলে সেখানে ব্যর্থতা, কিন্তু মানুষ ভোট দিতে রাজি আছে, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি একদম ধরুন আমাদের এই অফিসটা দক্ষিণ কলকাতায়, আমি একদম উদাহরণ দিয়ে বলছি, দক্ষিণ কলকাতায় এই যাবৎ আমাদের অফিসের আশেপাশে, আমি একদম দূরে এদিক ওদিক বলছি না, দক্ষিণ কলকাতায় এই যাবৎ এর আশেপাশে ভোট বোধহয় আর কয়েকটা দিন পরে আমরা বিজেপির ক্যান্ডিডেটকে না সেভাবে খুঁজে পেলাম না, দূরেও পেলাম না, আশেপাশেও পেলাম না। আমি জন্য বারে বারে আপনাকে বলছি সংগঠনটা কোথায়। 2019-20 এই সময়কালে আমাদের মনে আছে, আমাদের এই অফিসের আশেপাশে প্রায় প্রত্যেক দিন কিছু না কিছু ইস্যুতে বিজেপি একটা মিছিল করছে, না হলে বিজেপি ধর্নায় বসছে, বিজেপি থানা ঘেরাও করছে, এসব হতো।
লোকেদের কাছে একটা চর্চার বিষয় ছিল বিজেপি। এখন কি বিজেপিকে দক্ষিণ কলকাতার লোকেরা নিয়ে এগিয়ে দেখবে? না, আপনার যেটা প্রশ্ন সেটার উত্তর এখানে যারা দায়িত্বে আছে বিশেষ করে দক্ষিণ কলকাতায় তারা দিতে পারবে। আমার মনে হয় বিজেপি আরো আমি একটু থামে আপনি বলবেন দক্ষিণ কলকাতা, এবার আমি একটা কথা বলি। আমি বলবো মেজরিটি পশ্চিমবঙ্গের মেজরিটি লোকসভাতে এই সমস্যা পাওয়া যাবে। এটা ভিজিবিলিটি বাড়াতে হবে যে কোনো রাজনৈতিক দলের, কিন্তু 21-এর সন্ত্রাসের পরে আমাদের অনেক কার্যকর্তারা আক্রান্ত হয়েছে, পুলিশের মিথ্যা কেস আছে, কিন্তু তা এত কিছু সত্ত্বেও ইন স্পাইট অফ অল দিস এত কিছু ঘটনা ঘটবে, এটা বাংলার রাজনীতি দুর্ভাগ্য হলেও সত্য, এটা মেনে নিতে হবে।